বিশ্বকাপ স্বপ্নযাত্রার মিশনে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। তবে বিশ্বকাপ মঞ্চে নয়, প্রস্তুতি পর্বের জন্য। প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। দুই দলের সিরিজের নানান দিক নিয়ে এখন মাঠের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি গালিব ইবনে নিয়াজ, আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন মাঠের স্টুডিওতে। শামীম ভাই, বিশ্বকাপের আগে বাংলাদেশ এটি আসলে আগে থেকেই পরিকল্পিত ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি প্রস্তুতি মানে একটা সিরিজ খেলবে বিশ্বকাপের আগে, এবং আমরা যতটুকু জানি যে ওয়ার্ল্ড কাপের যে ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে সেখানেও বাংলাদেশ এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা ম্যাচ খেলবে। আজকে থেকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচের মিশনটা বাংলাদেশ শুরু করতে যাচ্ছে। এই যে চিন্তাভাবনাটা, এই চিন্তাভাবনাটা কতটুকু বাংলাদেশের জন্য কাজে লাগবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আর একটু শক্ত প্রতিপক্ষ হলে মনে হয় প্রিপারেশনটা বেটার হতো। এই না যে আমি ইউএসএ টিমকে একেবারে বলছি যে একেবারে দুর্বল দল, সেটা না। কারণ বিশেষ করে এই ফরম্যাটে, টি-20 ফরম্যাটে যে কোনো দল যারা এই লেভেল পর্যন্ত যারা কোয়ালিফাই করেছে বিশ্বকাপের জন্য, তাদের নিশ্চয়ই কিছু ইনহেরেন্ট কোয়ালিটিস আছে যে কারণে তারা পৌঁছতে পেরেছে এই জায়গায়। তো কাউকে হালকা করে দেখার অবকাশ নেই। তথাপি বলা যেতে পারে হয়তো এটা হতে পারে প্র্যাকটিস ম্যাচেস আছে বিধায় অন্য দলগুলোর সঙ্গে একটা সিরিজ তো মানে প্রিপারেশন করার সুযোগ ছিল না। সেই ক্ষেত্রে আমার মনে হয় ইটস এ গুড মুভ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, যে অন্তত তিনটা খেলা টু গেট বাংলাদেশি প্লেয়ার্স ইউজ টু দ্য কন্ডিশনস। এই তিনটা খেলা বেশ গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে, এবং যদি ইউনাইটেড স্টেটস তাদের বেস্টটা খেলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশকে কিছু সারপ্রাইজও দিতে পারে। তো অল ইন অল আমার মনে হয় এটা ভালো হবে। আরেকটা বিষয় কি এখানে থাকতে পারে কিনা, ডালাসে যেহেতু বাংলাদেশের প্রথম খেলা শ্রীলঙ্কার বিপক্ষে, সেই জায়গায় আমরা যতটুকু দেখেছি যে হিউস্টন থেকে ডালাসের দূরত্ব 200 মাইলের একটু বেশি, কন্ডিশনটা অনেকটা একই রকম হওয়ার সুযোগটা বাংলাদেশ নিতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই টেক্সাসে খেলা, বড় স্টেট, বাট যদিও তুমি যেটা বললে যে 200-250 মাইল দূরে, কিন্তু কন্ডিশনস তো ডেফিনেটলি সিমিলার হবে। যদি হিউস্টনে হঠাৎ করে সেদিন একটা টর্নেডোর মতো ঝড় হয়ে সব কিছু ওলটপালট হয়ে গেছিলো, বাট দে রিকভার্ড ভেরি কুইকলি। এখানে যেখানে প্রেয়ারি ভিউ কমপ্লেক্স যেখানে খেলা হচ্ছে, 5টা মাঠ আছে আমার জানা মতে, এবং আমাদের দেশের একজন কিন্তু এটাতে ইনভলভ, প্রাক্তন পেস বোলার প্রিন্স, গোলাম নওশাদ প্রিন্স। সে কিন্তু ইউএসএ ক্রিকেটের সঙ্গে জড়িত এবং হিউস্টনে থাকে এবং পর্যবেক্ষণ করে সার্বক্ষণিকভাবে এই মাঠগুলো। আমার একটু সুযোগ হয়েছিল প্রিন্সের সঙ্গে সেদিন আলাপ করার জন্য, এবং হি ফিলস, এবং যা পড়ে দেখলাম যে একমাত্র ক্রিকেট কমপ্লেক্স বলতে এত বিশাল একটা দেশে একমাত্র ক্রিকেট কমপ্লেক্স গড়ে উঠেছে ওই হিউস্টনে, এবং সেটা তারা ডেভেলপ করতে চাচ্ছে। এবং এইটা একটা বিরাট সুযোগ এসছে তাদের জন্য যে একটা ফুল মেম্বার বাংলাদেশের সঙ্গে তাদের দল, ইউএসএ দল খেলবে। এটা যেমন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, ইউএসএর জন্য তো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো কন্ডিশন খুব বেশি পার্থক্য হবে না, যে প্রশ্নটা প্রথমে ছিল। আমার মনে হয় যে এটা একটু খোলা, মাঠগুলো খোলা আর টেম্পোরারি কিছু সিটিং আছে চারিদিকে, কিন্তু ডালাসের ব্যাপারে মনে হয় আমার যে একটা প্রপার স্টেডিয়ামে খেলা হবে, ওইটুকুই পার্থক্য দেখছি আমি। উইকেটে যেহেতু এটা ড্রপ এন্ড পিচ না, দুটাই অরিজিনাল পিচ, ড্রপ এন্ড পিচে খেলা হবে নিউ ইয়র্কে, যেটা একটু পার্থক্য হতে পারে পরবর্তীতে অভ্যস্ত হওয়ার জন্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ড্রপ এন্ড পিচ যারা করেছে তারা বলছে ইটস গোইং টু বি স্পোর্টিং ট্র্যাক, ব্যাটিং ফ্রেন্ডলি হবে, যেটা এখন টি-20তে সবাই মানে বিল্ট-ইন যে পিচ যেরকম আচরণ করে সেরকম আচরণই করবে। শামীম ভাই, আপনি কিন্তু বিশাল দেশের কথা বলছিলেন, আমি যদি আরেকটু এর সাথে যুক্ত করি, যুক্তরাষ্ট্রের ক্রিকেটের ইতিহাসটাও অনেক বড়। 1844 সাল থেকে তারা ক্রিকেট খেলে, কিন্তু তারা এখন পর্যন্ত টেস্ট নেশন ক্রিকেটে হতে পারেনি, তেমন একটা দেখি না আমরা কানাডার সাথে। আমি জাস্ট ইন্টারাপ্ট, ইউ হ্যাভ ডান সাম হোমওয়ার্ক। যতদূর আমার মনে পড়ে প্রথম যে টেস্ট ম্যাচ অথবা অফিশিয়াল ম্যাচ হয়েছিল, এটা কি ইংল্যান্ড আর ইউএস এর বিরুদ্ধে হয়েছিল কিনা? আমি যতটুকু পরে দেখেছি কানাডার সাথে তারা খেলেছিল। কানাডার সাথে, আচ্ছা, আমি এখানে একটু কনফিউশন ছিল। যাই হোক, অনেক আগে থেকে তারা আসলে ক্রিকেটটা খেলছে, কিন্তু ক্রিকেট আগে থেকে খেলার পরেও আমরা যেই দলটা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দেখছি, সেখানে শুধুমাত্র একজন ক্রিকেটার আছেন যার বাবা মাও যুক্তরাষ্ট্রে, কিন্তু তিনিও আফ্রিকান ভিনদেশি। বাকি প্রত্যেকেই কিন্তু বিভিন্ন দেশ থেকে ইউএস এর নাগরিকত্ব পেয়ে তারপর তারা সেখানে ক্রিকেটটা খেলছে, অন্য দেশের সঙ্গে খেলার সুযোগ রয়েছে। এই যে ভিন্ন মিক্সড ক্রিকেটাররা বিভিন্ন দেশ থেকে, এটা বাংলাদেশকে একটা চ্যালেঞ্জ কি দিতে পারে কিনা? চ্যালেঞ্জ তো অবশ্যই দিতে পারে। লুক এট ইউনাইটেড আরব এমিরেটস, তাদের দল, ওমানের দল,
মিডল ইস্টে বেশ কয়েকটা দল আছে যেটা একে সিমিলার, তাদের সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে খেলোয়াড় নিয়ে খেলাচ্ছে, 2-1 হয়তো দেশি আছে, তাও ভার্চুয়ালি নাই, ইউএর তো নাই। তো সেদিক থেকে তুলনা করলে বাংলাদেশ যে এই ধরনের দলের সঙ্গে খেলে অভ্যস্ত না তা না। তো যারা খেলবে তাদের সঙ্গে তারা এই ধরনের খেলোয়াড়ের সঙ্গে খেলার সুযোগ কিন্তু তাদের হয়েছে অন্য দেশের হয়ে। তো এই জায়গায় যে মিক্সডের কথা বলা হচ্ছে, কারণ কি আমি চ্যালেঞ্জের কথা একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম, যে কেন বলছি যে ফুটবলে আমরা ফ্রান্সকে দেখি যে মিক্সড ফুটবলাররা, অন্য দেশের ফুটবলাররা সেখানে এসে নাগরিকত্ব নেওয়া, এই যে দলটা কত শক্তিশালী দল ফুটবলে আমরা দেখে থাকি। ক্রিকেটেও যদি এরকম যেহেতু সব হচ্ছে, আপনি ইউনাইটেড আরব আমিরাতের কথা বললেন, ওমানের কথা বললেন, যুক্তরাষ্ট্রকে এখন দেখছি, কানাডাও এই একই অবস্থা। তারা আসলে এইভাবে মিক্সড যখন ক্রিকেটাররা আসেন তখন সেই দলটা সার্বিকভাবে শক্তিশালী হয়ে ওঠে কিনা? যারা এই দলগুলো, এই দেশগুলো তো যায়, মোর অফটেন দ্যান নট দেখা যাচ্ছে তারা নিজেদের দেশে সুযোগ পাচ্ছে না, টপ লেভেলে যাওয়ার সুযোগ পাচ্ছে না, বিধায় তারা একটা অপরচুনিটি খুলে। নেদারল্যান্ডসের খেলোয়াড় আছে, হয়তো মা ডাচ অথবা বাবা ডাচ, সেই সুবাদে তারা যে খেলছে, অথবা ওই 3 year 5 year কোয়ালিফাইং পিরিয়ড সেইটা পার করতে করতে তাদের কিন্তু খেলার যে টপ লেভেলে খেলার যে অভ্যস্ত থাকা, সেটা থেকে কিন্তু তারা একটু সরে যাচ্ছে। তো এই না যে একেবারে টপ রাং প্লেয়ার যেটা ফুটবল হচ্ছে, ফুটবল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, তারা কিন্তু ওপেন এই ব্যাপারে। ইংল্যান্ডেও কিন্তু এখন অনেক শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের সমন্বয় আছে, কিন্তু বেশিরভাগ আজকাল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে। ফ্রান্সের ব্যাপারে যদি ফুটবলেই থাকি, ফ্রান্সের ব্যাপারে কিন্তু যেহেতু ফ্রান্সের কলোনি ছিল আফ্রিকায় অনেক, সেখান থেকে তাদের ইমিগ্রেন্টস হয়ে, এরা কিন্তু যদিও দে আর অরিজিনালি ফ্রম আফ্রিকা পেরেন্টস, তারা কিন্তু বোর্ন অ্যান্ড ব্রেড হয়তো ফ্রান্সে। তো ওদিক থেকে চিন্তা করলে অনেকে বলে যে বাংলাদেশ কেন বিদেশি খেলোয়াড় এনে খেলায় না। আমার মনে হয় না যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এরা এই চিন্তা ভাবনা, অন্তত ক্রিকেটে না, ফুটবলে হয়তো আমরা করছি অলরেডি, কিন্তু করছি। হামজাকেও আনা হচ্ছে, এর আগে তারিক গাজী, জামাল ভুইয়া, তারাও রয়েছেন। শাহিন ভাই, একটা ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে এখন মাঠের আয়োজনে, বিরতির পর আবারও আলোচনা করব। নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম এখন মাঠের আয়োজন নিয়ে। আমার সঙ্গে আছেন শামীম আশরাফ চৌধুরী। শামীম ভাই, যুক্তরাষ্ট্রকে নিয়ে আরও কথা বলতে চাই যে বাংলাদেশের জন্য আসলে কতটুকু চ্যালেঞ্জিং হবে এবং বাংলাদেশ কতটুকু প্রস্তুত হতে পারবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে। কিন্তু তার আগে বাংলাদেশের এবার দলে ছোট্ট করে যদি একটু নজর দিতে চাই, কারণ এরপরেই হয়তো বা একটু এটা নিয়ে আলোচনা করব যে ওভারঅল যদি দলটার দিকে যদি আমি তাকাই, তাহলে এখানে অভিজ্ঞতা, তারুণ্য এবং তরুণ যাদেরকে বলছি তাদেরও ক্রিকেটের অভিজ্ঞতা অনেক বড়। আমি সেই তুলনার সাথে যদি একটু করতে চাই যে যুক্তরাষ্ট্রের কোরি অ্যান্ডারসন থেকে শুরু করে আলী খান রয়েছেন, কিংবা মোনাক প্যাটেল রয়েছেন, কিংবা সাউথ আফ্রিকান ক্রিকেটারও রয়েছেন, সেই জায়গায় তাদের অভিজ্ঞতাকে যদি আমি একটু কম্পেয়ার করতে চাই, বিশেষ করে কোরি অ্যান্ডারসন কিন্তু সেঞ্চুরি রয়েছে এবং 2টি টি20 ওয়ার্ল্ড কাপ, একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলার। আমার মনে হয় এই দলের সঙ্গে একমাত্র কোরি অ্যান্ডারসনকে তুলনা করা যায়, যেহেতু সে এতদিন ধরে নিউজিল্যান্ডের পক্ষে খেলেছে, সেঞ্চুরি আছে, বাংলাদেশের বিরুদ্ধে 94 রান করেছে গতবার যখন 10টা ছক্কার মার ছিল 7 বছর আগে। তো সেই দিন তো বাংলাদেশ ভুলবে না নিশ্চয়ই, চিন্তা করতে থাকলে যে এই লোক ক্যান বি ভেরি ডেঞ্জারাস। কিন্তু সব কিছু পেছনে হচ্ছে যে আমি কতটুকু আস্থা নিজের উপর আছে। আমি যদি ওভার কনফিডেন্ট, ইউএসএ কোনো দল না, এরা কি দল, এদের সঙ্গে কি খেলবো, তাহলে কিন্তু একেবারে বিপদে পড়তে হবে। আপনি যে জিনিসটা বললেন, এটা কি বাংলাদেশের ক্রিকেটারদের মনে কি থাকতে পারে? কারণ প্রত্যেকটা ক্রিকেটারই কিন্তু ফর্মে নেই। না, ফর্মে নেই বিধায় তারা একটু সিরিয়াসলি খেলবে, ওটা থাকবে না। কিন্তু হয় কি, একটা দলের সঙ্গে আমি খেলছি যাদের পেডিগ্রি নাই বা অত ভালো তারা খেলে নাই, ওই লেভেল পর্যন্ত তারা আসে নাই, অনেক সময় এটা তাদের অ্যাপ্রোচটা একটু হালকা হতে পারে, সেটা কিন্তু একটা বিপদ টেনে আনতে পারে। যে 2-3 জন খেলোয়াড় 2020 ফরম্যাটে 2-3 ওভারের মধ্যে খেলার পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে, এবং সেই রিস্কটাতে বাংলাদেশ যাওয়ার কোনো রকম সুযোগ নাই। একেবারে রাইট ফ্রম দ্য ওয়ার্ড গো তাদের সিরিয়াসনেস দেখাতে হবে, তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। ব্যাটিং করলে পাওয়ার প্লেতে যদি তারা একটা ভালো সূচনা না করতে পারে, তাহলে কিন্তু দেভ গট সাম বিগ হিটার্স, এবং সেই অ্যাডভান্টেজটা সব কিছু মিলিয়ে আমি সবসময় ভয় পাই আরেকটা, যে আমাদের রিসেন্ট ক্যাচিং হ্যাজ বিন ভেরি ভেরি আন্ডারওয়েলমিং। খুব 42 একটা পরিসংখ্যান দেখছিলাম, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের মধ্যে খেলার আমাদের সিরিজগুলিতে 42টা ক্যাচের মধ্যে 9টা না 8টা ক্যাচ ড্রপ হয়েছে।
দ্যাট ইজ আ ভেরি হাই পার্সেন্টেজ। এবং ক্যাচেস উইন ম্যাচেস বলে, ড্রপ ক্যাচেস লুজ ম্যাচেস। অনেক ক্ষেত্রে দেখা গেছে ক্রুশিয়াল সময় ক্রুশিয়াল প্লেয়ারের ক্যাচগুলো ড্রপ করার কারণে বাংলাদেশ ম্যাচ হেরে গিয়েছে। এইসব খুঁটিনাটি বিষয়ে যদি খুব টাইটেন আপ না করা যায় তাহলে কিন্তু যে ধরনের খেলোয়াড় 2-4 জন আছে ইউএসএ দলে, তারা কিন্তু দেখেন। তার মানে আপনার কথা এটা পরিষ্কার যে যুক্তরাষ্ট্র ভেবে কিংবা যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তুতি ভেবে সেটি আসলে কোনোভাবেই নেওয়া যাবে না। বাংলাদেশকে একেবারে সিরিয়াসলি এই ম্যাচটা আসলে দেখতে হবে। যদি শেষ যখন বাংলাদেশ যুক্তরাষ্ট্র যখন উড়াল দিল, তার আগে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ 4-1 সিরিজ হেরেছে, জিতেছে, কিন্তু সেই জায়গায়ও আমরা কিন্তু আপ টু দ্য মার্ক কোনো ক্রিকেটার কাছ থেকে কিন্তু পাইনি। বিশেষ করে দলীয় সংগ্রহটা ছিল একেবারেই পোর, যেটাতে আমরা একটা আশা করছিলাম যে জিম্বাবুয়ের বিপক্ষে হবে, সেই ধরনের কিন্তু আমরা পাইনি। টি-20 ম্যাচে 165 হাইয়েস্ট স্কোর পুরো সিরিজের মধ্যে। এটা হয়েছে কি, বাংলাদেশ তো তাদের এক্সপেকটেশন অনুযায়ী খেলতে পারেনি, যেহেতু এটা জিম্বাবুয়ে উইকেট দল ছিল, সে কারণে তারা 4-1 জয়লাভ করেছে। দুটো কিন্তু তার আগে লাস্ট 3টা ম্যাচের মধ্যে লাস্টটাতে জয়লাভ করলো জিম্বাবুয়ে, কিন্তু আরও 2টা ম্যাচ 9 রান, হ্যাঁ 9 রান 7 রান, খুব ক্লোজ ম্যাচেস ছিল, যেটা বাংলাদেশ হারার সম্ভাবনা ছিল। বিরাট একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়াতো। আমাদের হোম অ্যাডভান্টেজ, নিজের চেনা মাঠে খেলছি, তবুও আমি উইকেটকে ব্লেম করছি আমার নিজের মিস্টেকের জন্য, আমার শট সিলেকশনের জন্য, যেখানে আমি যে ধরনের শট খেলে টপ অর্ডার আউট হয়েছে, দ্যাট ইজ আনএক্সেপ্টেবল। আমি দুঃখিত, এটা মানতেই হবে যে কিছুটা মানে অ্যারোগেন্স দেখাতে গেলে তার মাসুল দিতে হয়। ক্রিকেটে ইউ ক্যানট অ্যাফোর্ড টু ডু দ্যাট। নিজের বেস্টটা খেলতে হবে, বলের গুণগত মান দেখে খেলতে হবে, শট সিলেকশন পারফেক্ট হতে হবে। আর যখনই একজন ব্যাটার ইন পার্টিকুলার ফর্মহীনতায় ভোগে, তখনই কিন্তু তার মাথায় এলোমেলো চিন্তাভাবনাটা আসে। তার ন্যাচারাল রিদম, তার ন্যাচারাল যে স্কিল সেটস আছে, সেটা থেকে বেরিয়ে অন্য কিছু চেষ্টা করে এবং করতে যেয়ে আবার হিতে বিপরীত হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে সরে আসতে হবে। আমার কমফর্ট জোন যেটা, একটু ধৈর্য। আবার অনেকে ভাবে 20-20 খেলা, তাড়াতাড়ি খেলতে হবে, প্রতি বলই হাঁকাতে হবে, কিন্তু সেইটা করতে গেলে তো ইউ গেটিং আউট। যথেষ্ট সময় আছে টু অ্যাপ্লাই ইউর সেলফ। 1-2-3 রান এক করে, রোটেশন অফ দ্য স্ট্রাইক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডট বল দেওয়া একেবারেই চলবে না, এবং বোলারের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে যেন সে একটা এলোমেলো বল দেয়, তার উপরে সে ব্যাটার অ্যাডভান্টেজ নিতে পারে। কিন্তু স্বামী ভাই, এই জায়গাটায় আমরা এবারের আইপিএল, রানিং আইপিএল যেটি চলছে, সম্পূর্ণ ভিন্ন একটা রূপ দেখেছি। সেটা নিয়েও একটু আলোচনা করবো, কম্পেয়ার করবো যে আইপিএল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কতটুকু পার্থক্য হয়। কারণ আপনি অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেটের এবং বৈশ্বিক ক্রিকেটের ধারাভাষ্য করেছেন, আপনি একদম সামনে থেকে দেখেছেন পার্থক্যটা। আসলে আইসিসির যে তৈরি করা উইকেট, সেটার যে স্ট্যান্ডার্ড, আর আইপিএলের যে উইকেট, সেটার স্ট্যান্ডার্ড নিয়েও কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি এখন মাঠের আয়োজনে। বিরতির পর আবারও ফিরে এলাম। শামীম ভাই, বিরতি যাওয়ার আগে যেটা নিয়ে কথা বলছিলাম, যে এবারের চলতি আইপিএলে আমরা অ্যাট এ টাইম 550-600 কাছাকাছি রান আমরা দেখেছি। কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপের যে আইসিসির তৈরিকৃত যে উইকেট, সেটার একটা স্ট্যান্ডার্ড নিশ্চয়ই থাকে। অনেকেই শঙ্কা করছেন, আইপিএল যারা খেলছেন, যেই উইকেটে খেলছেন, তারা যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন, হিতের বিপরীত হতে পারে, আবার ভালো কিছুও করতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য এটা আসলে কতটুকু শঙ্কা? কারণ অধিকাংশ ক্রিকেটার, অন্যান্য দলের অনেক ভালো ভালো ক্রিকেটার কিন্তু এখন আইপিএল খেলছেন, যারা ওয়ার্ল্ড কাপে যা যোগ দিবেন। আইপিএলের চিন্তা করে যদি ওয়ার্ল্ড কাপে খেলোয়াড়রা খেলতে যায়, তাদের আমার মনে হয় বিপদ আছে। ইট উইল বি ভেরি ভেরি ডিফারেন্ট। আইপিএলে পিচগুলো একেবারে তক্তা, সোজা কথা, ব্যাটার ওরিয়েন্টেড। ব্যাটাররা যত রান করতে পারে, যত 4 ছক্কার মার হয়, যত কমার্শিয়াল অ্যাট্রাকশন হয়, লোক আনন্দ পায়, কিন্তু বোলাররা ইটস লাইক বোলিং মেশিনের মতো তারা কাজ করছে। বোলারদের ঘাম ঝরাতে উইকেট পাওয়া তো দূরের কথা, তাদের ইকোনমি রেট কন্ট্রোল করা একটা ভার্চুয়ালি ইম্পসিবল টাস্ক হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, অনেক রান হচ্ছে, 250 করেও একটা ম্যাচ জিতছে না, বাট দ্যাট ডাজন্ট গিভ দ্য ট্রু পিকচার। ট্রু ক্রিকেট থেকে কেন যেন একটু সরে গেছে, ধুমধারাক্কা একেবারে বেসবলের মতন হয়ে গেলে ক্রিকেট তো আর সেই ক্রিকেট থাকবে না। এবং এইখান থেকে খেলে একটা এফেক্ট হয়তো প্লেয়ারদের হবে, বাট বড় প্লেয়াররা অ্যাডজাস্ট করতে পারে টু দ্য কন্ডিশনস, ইমিডিয়েটলি রিয়েলাইজ করবে। মেবি ওই যে ড্রপ ইন পিচ নিউ ইয়র্কে, সেখানে হবে কিছু এই ধরনের সিমিলারিটি থাকতে পারে, এবং জুন মাসে ওয়েদারটাও ভালো থাকবে, বেশ গরম থাকবে মোটামুটি। কিন্তু যখন ক্যারিবিয়ানে খেলা হবে, ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে, ওয়েস্ট ইন্ডিজে ট্র্যাকস আ মাচ স্লোয়ার অ্যান্ড লোয়ার, 2-1টা জায়গা ছাড়া। আমাদের সঙ্গে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে নর্মালি যেটা উইকেট হয়,
ক্যান ইউ সে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল আগে যে খেলা হয়েছে এই কলকাতা থেকে শুরু করে দিল্লি মুম্বাই সব জায়গায় কতগুলো রান অন অ্যাভারেজ হচ্ছে, আর এই আইপিএলে কি হচ্ছে? আরেকটা কারণ হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যাপার। ইম্প্যাক্ট প্লেয়ার আমি এক্সট্রা ব্যাটার একজন যোগ করে দিচ্ছি, একেবারে সব কিছু ব্যাটার ওরিয়েন্টেড। নিয়মকানুনগুলিও বোলিংয়ের বিভিন্ন নিয়মকানুন বোলারদের বিরুদ্ধে, তো এই বেনিফিট তো বিশ্বকাপে খেলোয়াড়রা পাবে না। ইটস এ ডিফারেন্ট বল গেম। তাহলে এই জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটাররা একটু হলেও এগিয়ে থাকবেন অন্যান্য ক্রিকেটারদের থেকে, এগিয়ে না থাকলেও স্বাচ্ছন্দ্য বোধ করবে মানে যারা আইপিএল থেকে যাচ্ছে ডিরেক্টলি। বাট ওয়ান্স এগেইন রিমেম্বার, আইপিএল এ যারা খেলছে তারা দ্য ভেরি অ্যাডাপ্ট প্লেয়ার, কন্ডিশনে পরিবর্তনে অ্যাডজাস্ট করতে পারে খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি। এবং তারা আসলে টি-20 ক্রিকেটের তাদেরকে আমরা ফেরিয়ালও অনেকে বলে থাকি যে তারা আসলে জানেন যে কিভাবে নিজেকে আসলে মানিয়ে নিতে হয়। শাহিন ভাই, আরেকটা বিষয় যেটা ক্রিকেটের অন্যতম অনুষঙ্গ, দর্শক। আপনি নিজেও দেখেছেন যখন ধারাভাষ্য দিয়েছেন, এমনও হয়েছে যে দর্শকের উল্লাসে আপনাদের গলার স্বরও বাড়াতে হয়েছে ওই ধারাভাষ্য দিতে গিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রে হয়তো আমরা এই জায়গায় একটু মিসিং, যতটুকু আমরা বুঝতে পারছি এখন পর্যন্ত, স্টেডিয়াম সবকিছু মিলে। না, নিউ ইয়র্কে কিন্তু টিকেটস অলরেডি সোল্ড, অলরেডি রাইট। কিন্তু সেই জায়গায় বাংলাদেশ আসলে এই দর্শক কিন্তু বাংলাদেশের কিন্তু এই দর্শকের মধ্যে খেলেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা অভ্যস্ত এবং দর্শকরা সাপোর্ট করবে, সবকিছুতেই অভ্যস্ত তারা। এই জায়গাটা আসলে কতটুকু মিস করতে বাংলাদেশি ডায়াসপোরা নিউ ইয়র্কে ম্যাসিভ। নিউ ইয়র্কের সাপোর্টটা অসাধারণ পাবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। ডালাসেও কিন্তু বাংলাদেশি ডায়াসপোরা আছে। শ্রীলঙ্কার তুলনায় আমাদের স্পেকটেটররা বেশি থাকার সম্ভাবনা আছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে যেহেতু সেটা হবে না, মাঠও ছোট, ধারণ ক্ষমতাও কম, সেই যে মানে হোম অ্যাডভান্টেজ যদি আমি বলি যে দর্শকরা উজ্জীবিত করবে খেলোয়াড়দের, সেই জিনিসটা পাবে না। কিন্তু সবসময় দর্শকদের উপরে তো আমার খেলা নির্ভর করছে না। আমার খেলা আমি খেলবো, আমার প্রপার আমার বেস্ট ক্রিকেটটা দিব। তো হ্যাঁ, একটু এক্সট্রা এক্সাইটমেন্ট আসে, জোশ চলে আসে, হয়তো অ্যাড্রেনালিন রাশ হয়ে যায়, এবং সেই কারণে ভালো হতে পারে আবার মন্দ হতে পারে। ওভার এক্সাইটেড হয়ে গেলে মানে প্রতি বলে যদি আমি মারতে চাই, মেবি দ্যাটস নট দ্য রাইট বল টু হিট। সবকিছু মিলিয়ে ইট হ্যাজ ইটস অ্যাডভান্টেজেস। আবার বেশি প্রেশার যখন দেশে খেলে সবাই চায় জিতুক, সেটাও কিন্তু খেলোয়াড়দের জন্য একেবারে শেষ দিকে চলে এসেছে। একেবারে একটা কোশ্চেন করতে চাই, বুকের মধ্যে ধুকধুক করছে কিনা আজকের ম্যাচ নিয়ে, কিংবা এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই প্রস্তুতি সিরিজ নিয়ে, বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা যেমন খেললাম? না, আমার কেন যেন মনে হচ্ছে প্লেয়ার্স আর ম্যাচিউর এনাফ, একটা ফেজ গেছে, তারা রিয়েলাইজ করেছে তাদের ভুল ত্রুটি কী হয়েছে, সময় পেয়েছে অ্যাক্লামেটাইজ হওয়ার জন্য। ইউএসএর সঙ্গে আমাদের খুব বেশি কষ্ট পাওয়া উচিত না, এবং আমরা সেটাই আশা করবো যেন বাংলাদেশের, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলবো। তার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথেই খেলতে থাকবো 4টি ম্যাচ, দেখা যাক কি হতে পারে। এবং তারপর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম আমাদের ম্যাচ, অবশ্যই ভালো কিছু করবে বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এখন মাঠের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। শেষ করতে হচ্ছে আজকের এখন মাঠের আয়োজন। তবে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করতে হবে এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।